দিনকে যিনি কন্ট্রোল করছেন চন্দ্র সূর্য দিয়ে, উনি জানেন যে ভাগটা কোথায় হওয়া উচিত, উনি ওইভাবে ভাগ করেছেন। শুধুমাত্র সালাতের জন্য 5টা ভাগ না, এটা হচ্ছে আপনার ডেইলি লাইফ 24 আওয়ার্সকে কন্ট্রোল করার জন্য একটা প্ল্যানিং দেওয়া হচ্ছে যে আপনি কখন কি করবেন। অ্যাঙ্গার অ্যান্ড জেলাসি, ভিতরে রাগ রাখলে সময় নষ্ট হয়ে যায়, রাগ করে অনেকক্ষণ বসে থাকতে হয়। ফলে আমাদের লাইফের স্প্যানটা ঠিক নাই যে কখন ডিভাইড করা উচিত, কখন থেকে রান করা উচিত, কখন ফাইট করা উচিত, কখন খাওয়া উচিত, কোনো ভাগই আমাদের ঠিক নাই। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট। অধিকাংশ লোক জানে না তারা কি চায়। এখন আপনি নিজেকে চিন্তা করেন, আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম কিছু চাই, এটা হলো আমাদের অধিক চাওয়া। কিন্তু এই অধিক চাওয়ার পরেও আমরা চিন্তা করলাম যে এই অধিকে হবে না, আমাদের লাগবে মোর অ্যান্ড মোর, আরো লাগবে প্রাচুর্যতা। ফুড পেয়েছি, আমাদের মোর ফুড দরকার। এক আইটেম খেতাম, আজকে 10 আইটেম খেতে হবে। আগে বাংলা খেতাম, এখন চাইনিজ খেতে হবে। মোর অ্যান্ড মোর দরকার। যদি আপনার পরিকল্পনা আপনি না সাজান, তাহলে আজীবন অন্যের পরিকল্পনায় চলতে হবে। ডিসিশন নেন, প্ল্যান আপনি করবেন না অন্যের পরিকল্পনায় চলবেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার টপিকস দিয়েছেন টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড টিম ওয়ার্ক। তো আমি দেখলাম যে টাইম ম্যানেজমেন্ট এবং টিম ওয়ার্ক দুটো একসাথে শুরু করতে গেলে টাইম ম্যানেজমেন্ট সম্ভব না। এজন্য টাইম ম্যানেজমেন্টের সুবিধার্থে আমি টিম ওয়ার্কটাকে আজকে আপাতত আউট করে দিয়েছি। তো আমরা অল্প স্বল্প দেখার চেষ্টা করি টাইম ম্যানেজমেন্টকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে। টাইম বা সময় শব্দটা সবার খুবই পরিচিত। যে বুঝে না বুঝে সবাই এই সময় শব্দটাকে ব্যবহার করি আমরা। কিন্তু এই সময় শব্দটাকে বলা হয় সবচেয়ে জটিল সহজ শব্দ, বা সবচেয়ে সহজ জটিল শব্দ। কারণ যদি বলা হয় সময় কি, তাহলে এটাকে ডিফাইন করা যায় না, সংজ্ঞায়িত করা যায় না। সময় কি এমন একটা গ্রহণযোগ্য সংজ্ঞা এখন দিতে হবে এই ওয়ার্ল্ডে, যেটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকেও কারেক্ট, ইন্টেলেকচুয়াল, সায়েন্টিফিক, ফিলোসফিক্যাল সব পার্সপেক্টিভ থেকে কারেক্ট হতে হবে। তাছাড়া একটা ক্লাসের পিপুল আপনার এই ডেফিনেশনকে নেবে না। আমরা নেব। আপনি যদি কোরআন এবং হাদিস থেকে টাইমের একটা ডেফিনেশন দেন, আমরা নেব। বাট যারা আমাদের মধ্যে নাই, বাহিরে আছে, ওরা বলবে যে না, ঠিক না, এটা সব পার্সপেক্টিভ কথা ঠিক নাই, কারণ ওরা তো বিলিভ করে না এটাতে 100%। তো সেইখান থেকে আপনি নিজে নিজে একটু সময়কে সংজ্ঞায়িত করার চেষ্টা করে দেখেন, দেখি করা যায় কিনা। ভাই কি যিনি বলছিলেন, টাইম ইজ লাইফ, ভাই সূরা আসরকে সংজ্ঞায়িত করতে চেয়েছেন। ওই যে আপনাদের পার্সপেক্টিভ থেকে সব ঠিক, ভাই যেটা বলছে এটা কমপ্লিট একটা টার্ম ইউজ করেছে, একটা ব্ল্যাঙ্কেট টার্ম ইউজ করেছে। টাইমকে ডিফাইন করা সহ কঠিন এই কারণে, প্রথমত টাইমকে টাচ করা যায় না। আমি হাতে ধরতে পারছি না, আমি ইচ্ছে করলাম আজকে ধরবো টাইমটাকে, ধরতে পারছি না এইভাবে। টাইমের সামনে আমি চলে যেতে পারছি না, টাইমের পিছনে আমি মুভ করতে পারছি না। শুধুমাত্র এটাকে মেজার করতে পারছি যে সময়টা চলে গেল, এতটুকু সময় চলে গেল। শুধু মাপ করা যায়, কিন্তু কাকে পরিমাপ করছি ওটাকে টাচ করতে পারে না, ওটার কোনো সেন্স নিতে পারি না, ওটার সামনে যেতে পারি না, পিছনে যেতে পারি না। আবার এই সময় নিয়েই আমরা যেটা বলি তা পার্শিয়াল ট্রু, পুরোপুরি ট্রু হয় না। যেমন আমরা অনেক সময় বলি যে সময় নেই, আসলে সময় আছে, আমি এটাকে ম্যানেজ করতে পারিনি। আবার অনেক সময় বলি যে সময় কিছুতেই যাচ্ছে না, আসলে সময় চলে গেছে, বাট আমি অ্যাডজাস্ট না করতে পেরে আমি বসে আছি, তাই না? তাহলে সময় সম্পর্কে আমরা যেটাই বলছি, সময় খুব খারাপ যাচ্ছে। তো সময় তো খারাপ যাচ্ছে না, সময় সময়ের গতিতে চলছে, কার কি হলো সময় তা দেখে না। এরকম আমরা অনেক কিছু যখন বলি আর কি, কিছু সময় বলি যে সময়কে ধরে রাখা যায় না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে সময়টাকে ব্লক করে দেওয়া যায় নানাভাবে। আমরা ছোটোখাটো ক্ষেত্রে পারি, আমাদের সৃষ্টিকর্তা সব ক্ষেত্রে পারেন। সৃষ্টিকর্তা আমাদের অল্প কিছু অনেক সময় ক্ষমতা দিয়ে দেন। সাপোজ আপনার কাছে একটা গ্রিন পি, সোলা বীজ আছে, আমার কাছে একটা আছে। আপনি ওখানে ওয়াটার দিলেন, এয়ার দিলেন, ওখান থেকে জার্মিনেট করে ওখান থেকে ফ্লাওয়ার হলো, ওখান থেকে সিড চলে আসলো। বাট আমি ওটাকে সোলা বীজ হিসাবে রেখে দিলাম। তার মানে ওর লাইফটা এখন হেলথ হয়ে আছে, তাই না? একটা বাজার থেকে এখন আপনি একটা কাঁচা আম নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন যে এটা আমি 10 দিন পরে খেতে চাই, ফ্রিজে রাখি। ওর রাইপেনিং স্টেজগুলোকে আপনি থামাই দিলেন। তার মানে সময়কে আপনি নানা অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন, আবার ধরাও যায় না, ধরাও যায়, এরকম একটা ব্যাপার। আমি একজন প্রফেসরকে জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ টাইম? উনি এমন কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে আমি কিছু পড়াশোনা করে গেলাম সময় কি। আমি বললাম যে এই ল্যাঙ্গুয়েজ দরকার নেই, আপনি এমন একটা ল্যাঙ্গুয়েজ বলেন যেটাতে একজন কৃষক বুঝবে সময় কি, যার আইডিয়াটা জিরো, প্রিলিমিনারি কোনো নলেজ নাই, জিরো, সময় কি।
অনেকক্ষণ চুপচাপ থেকে উনি বললেন সময় ইজ অ্যান ইলিউশন, এটা একটা বিভ্রম, এর কোনো মাত্রা নাই, আমি এর কোনো কিছু পাচ্ছি না। অনেক কোশ্চিন এখানে যে আটকে যাই, এত সমস্যা নিয়ে যখন এই জিনিসটাকে ম্যানেজ করতে যাচ্ছি, তো টাস্কটা খুব ডিফিকাল্ট না? এত সমস্যা হাতে নিয়ে, এটা কিছুই নেই আমার কাছে, বাট এটাকে আমি ম্যানেজ করব, এটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক। এই জিনিসটাকে আমরা এই মুহূর্তে ম্যানেজ করতে যাচ্ছি। তো ফাইনালি আমরা এতটুকু তো বুঝতে পারি যে 50 ইয়ার্স এগো আমরা এখানে কেউ ছিলাম না, 50 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 50 ইয়ার্স লেটার আমরা কেউ থাকবো না। এইটা তো ক্লিয়ার মোটামুটি। এটা 50 60 70 আপনার মনের মতো করে নিতে পারেন আপনি, কারণ আমরা সবাই বয়সটাকে একটু বেশি চাই, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের ইচ্ছা যে আমি যদি একটু বেশি সময় পেতাম, এটা আমাদের ইচ্ছা, সবাই একটু বেশি চাই সময়টাকে। তো এই যে যেখান থেকে এসছি এবং একটা সময় শেষ, ভাই যে বলছিল যে টাইম ইজ লাইফ, ব্যাপারটা সেটাই দাঁড়ায় যাচ্ছে লাস্টে, তাই না? যেটাই টাইম সেটাই লাইফ, যেটাই লাইফ সেটাই টাইম। তাহলে টাইম ম্যানেজমেন্ট বলতে আসলে ফাইনালি কি আসছে আমাদের কাছে? লাইফ ম্যানেজমেন্ট। লাইফ ওকে তো টাইম ওকে, ঝামেলা শেষ, পুরো লাইফটা ম্যানেজমেন্ট। তাহলে আজকে টপিকসটা টাইম ম্যানেজমেন্ট আপনারা ধরে নিতে পারেন, লাইফ ম্যানেজমেন্টও ধরতে পারেন। আমরা দেখার চেষ্টা করবো এরপরে যে আরও টাইম, মানে টাইমটা কেন লাইফ, পরবর্তীতে আমরা আরও দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা পৃথিবীতে ধারণা করা হয় যে প্রায় 15 লাখ অ্যানিম্যাল স্পিসিস আছে, প্রাণী প্রজাতি, প্রাণী আছে প্রায় 15 লাখ। এটা কাউন্টেড, মানে যার ব্যাপারে জ্ঞান পাওয়া গেছে আর কি, না জানার অনেক কিছু থাকতে পারে। আমি উদ্ভিদ, গাছ টাছ এগুলোর কথা বাদ দিলাম, শুধু এই প্রাণীদের কথা বিবেচনা করলে সবার কিছু বেসিক নিড আছে। সবাই কিছুর জন্য অ্যাপিটাইট, ক্ষুধার্ত, হাঙ্গার, তারা কিছুর জন্য ফাইট করছে। মেনলি তারা ফাইট করে, 1 নম্বর হচ্ছিল ফুডের জন্য, খাদ্যের জন্য তারা ফাইট করে। 2 নম্বর হচ্ছে তারা শেল্টারের জন্য ফাইট করে আমরা। আর 3 নম্বর হচ্ছে তারা রিপ্রোডাকশন, পরবর্তী জেনারেশন তৈরির জন্য ফাইট করে। 3টে বিষয়ে ফাইট সব প্রাণীর জন্য কমন, আপনার জন্য কমন, বিড়ালের জন্য কমন, মুরগির জন্য কমন, যে যত ছোট হোক সমস্যা নাই, এই ফাইটটা খুবই কমন। কিন্তু সমস্যা এখানে দাঁড়ালো যখন আমি হিউম্যানের ক্ষেত্রে আসলাম, তখন হিউম্যান বলল যে আমার ফুড, শেল্টার, রিপ্রোডাকশন আমার দরকার, ঠিক আছে, বাকি 14,99,999 কেউ কোনো কিছু বললো না। শুধুমাত্র হিউম্যান বলছে যে আমার এটা মোর অ্যান্ড মোর চাই, আরও আর চাই। তো যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি এই খাবার, তোমার বাসস্থান এবং তোমার এই প্রজননের পাশাপাশি তুমি আর কি চাও, তো স্বাভাবিকভাবে সে মোর বলল যে আমি মোর চাই হলো আমার গাড়ি দরকার, আমার ভালো পোশাক দরকার, আমার আরও সম্পদ দরকার, অনেক সম্পদ দরকার আমার। তাহলে আদার্স অ্যানিম্যাল থেকে আমাদের চাওয়াটা বেশি আসলো কোথায়? মোটামুটি বিভিন্ন সম্পদ আমাদের দরকার, পোশাক আশাক দরকার, আর কি বললাম খেয়াল করেন, আর কি বললাম আমরা? সম্পদ দরকার, পোশাক আশাক দরকার, গাড়ি ঘোড়া দরকার। এটা হচ্ছিল মৌর চাওয়া, আমাদের আরও বেশি চাওয়া অন্যান্য অ্যানিম্যাল থেকে। বাকি 14,99,999 আর কিছু চাইলো না, ওই 3টাতেই সন্তুষ্ট থাকলো, সমস্যা নেই, এটা এনাফ। এটা হলো আমাদের অধিক চাওয়া। কিন্তু এই অধিক চাওয়ার পরেও আমরা চিন্তা করলাম যে এই অধিকে হবে না, আমাদের লাগবে মোর অ্যান্ড মোর, আরও আরও লাগবে, প্রাচুর্যতা। ফুড পেয়েছি, আমাদের মোর ফুড দরকার। 1 আইটেম খেতাম, আজকে 10 আইটেম খেতে হবে। আগে বাংলা খেতাম, এখন চাইনিজ খেতে হবে, মোর অ্যান্ড মোর দরকার। শেল্টার, মাথা গোজার ঠাই ছিল, আগে কাঁচা বাড়ি ছিল, এখন পাকা বাড়ি দরকার। আগে গ্রামে ছিল, এখন শহরে দরকার। রাজশাহীতে হয়েছে, এখন কলকাতায় দরকার। তার মানে এই মোর অ্যান্ড মোর শব্দটা যুক্ত হয়ে গেল শুধু হিউম্যান লাইফে, বাকিদের আর দরকার হলো না, তাই না? গোটা বন রাজত্ব করে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ও বলছে আমার বাসস্থানের ইমপ্রুভমেন্টের কোনো দরকার নাই, এবং 1000 ইয়ার্স ধরে সে কিন্তু তার কোনো শেল্টারের কোনো ইমপ্রুভমেন্ট করেনি। করেছে? করেনি। বাবুই পাখি যেটা আপনার তাল গাছে বাসা বাঁধছে, দারুণ তার সেলফ ইঞ্জিনিয়ারিং প্রসেস দিয়ে 100 বছর আগেও যেভাবে বাসা বাঁধত, আজও সেভাবে বাসা বাঁধছে। ও বলছে না মোর অ্যান্ড মোর শেল্টার, এই শব্দটার মধ্যে নাই, প্রাচুর্যতার আকাঙ্ক্ষা তার মধ্যে নাই, আছে শুধু একটা স্পেসিসের মধ্যে। একইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তার একটা ভেহিকল দিয়ে হচ্ছে না, আগে সাইকেল চালাতাম, এখন বাইক নিতে হবে, তারপর কার নিতে হবে, এরপর সম্ভব হলে পার্সোনাল একটা হেলিকপ্টার থাকতে হবে। এই যে মোর অ্যান্ড মোর যখন আমাদের মধ্যে চলে আসলো, হিউম্যান বিংসের মধ্যে মোর অ্যান্ড মোর শব্দটা চলে আসলো, তখন আমাদের প্রয়োজন হয়ে গেল মোর আর্নিং, বেশি উপার্জন করতে হবে এখন, তাই তো নাকি? আপনার বেশি চাই, তাহলে এখন কি
টাকা বেশি লাগবে, এই তো। এখন আপনি যদি মনে করেন বিয়ে করে যৌতুক নিব, সেটার জন্য ব্যাপারটা ভিন্ন, কিন্তু আপনি স্বাভাবিক হইতে কি বলবেন, আমাকে উপার্জন করতে হবে। যখন আপনি উপার্জন করবেন তখন আপনার দরকার হচ্ছিল মোর টাইম। আপনার জন্য যেটা, আমার জন্য যেটা অ্যাপয়েন্টেড টাইম ছিল, এখন এই টাইমটার হচ্ছে না, কারণ নর্মাল আমার জন্য যেটা ছিল, আমরা এখান থেকে মোর অ্যান্ড মোর শব্দটা যুক্ত করে নিয়েছি। প্রাচুর্যতা দরকার, আধিক্য দরকার সবকিছু আমার জীবনে। এখন সায়েন্টিস্টরা বলছে যে আপনি কোনো কিছু কিনেন, টাকা দিয়ে কিনেন না, রাদার আপনি এটা কিনেন হলো সময় দিয়ে, যেই সময় দিয়ে আপনি ওই টাকাটা অর্জন করেছেন। তার মানে ফাইনালি দাঁড়ালো যে এই অধিক চাওয়াটা আপনার সময়ের সাথে সম্পৃক্ত হয়ে গেল, তাই হয়ে গেল না? এইভাবে করতে করতে জীবনের শেষ পর্যায়ে চলে আসলো। এটা ধরে নেওয়া হয় যে মানুষ তার ইচ্ছার বিরুদ্ধেই মারা যায়, মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে মারা যায়। কিছু ডিস্ট্র্যাকশন আছে, কিছু মিসলিডিং আছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বয়স 30 হোক, 40 হোক, 100 হোক, 110 হোক, সবাই নিজের ইচ্ছার বিরুদ্ধে মারা যায় যে আমি আর মরতে চাই না, গিভ মি মোর টাইম, আমি আরও কিছু সময় চাই। এই করতে করতে যখন মৃত্যুটা চলে আসে, যে না ফাইনাল ডিসিশন আর চেঞ্জ হবে না, মরতে হবে, তখন একটা রিপেন্টেশন আমাদের মধ্যে আছে। ওহ মাই লর্ড, সেন্ড মি ব্যাক দ্যাট মাইট আই ডু রাইচাসনেস হুইচ আই লেফট বিহাইন্ড। এই রিগ্রেশনের মধ্যে মানুষ চলে আসলো, বাকি কারোর রিগ্রেশনটা নাই। আমরা যেহেতু অধিক চেয়েছিলাম, কাজে আমাদের রিগ্রেশন হচ্ছে যে আল্লাহ আমারে তুমি কিছু আরো দিন ব্যাক করাও, আমি পিছনে ফিরতে চাই। দ্যাট মিনস আই নিড টাইম, আমার সময় দরকার। এটা কে বলবে? আমি বলবো। মানুষ বললো টার্মটা ভেগ হয়ে যায়। মানুষ বললে আমরা ভাবি বাকি সবাই বলবে, আমি বলবো না। কে বলবে এটা? আমি বলবো, আপনিও বলবেন যে আমার আরো কিছু সময় দরকার, আমি কিছু কাজ করে আসতে চাই। রাইচাসনেস বলছে ভালো কাজ করতে চাই, গুড ডিড। আমি কিছু সময় পেলে এটা করতাম, এ তাই বলছে মানুষ, তাই বলছে, আমি তাই বলছি। এখন আপনি চিন্তা করেন যে এই দিনটা আমি চাই কিনা, আপনি চান কিনা? চাই, এটা এই রিপেন্টেন্স চাই। কোরআন হাদিসে বহু ব্যাপারে বলা আছে না, মানুষ বলবে হাই আমি যদি এটা করতাম, হাই আমি যদি ব্যাক করতে যেতে পারতাম, হাই আমার যদি। এই হাইগুলা কি আমাদের জীবনে আমরা আশা করি কেউ? একটু ফিল করে দেখেন যে একটা ডে, আজকে আপনার লাস্ট ডে, সাপোজ দিস ইজ ইয়োর লাস্ট ডে, লাস্ট মোমেন্ট, ডিসিশন হয়ে গেছে, ঠিক আছে, ইউ উইল ডাই, আই উইল ডাই, এটা বললে সুবিধা হয় আর কি। আমি কি এই অনুশোচনার মধ্যে যেতে চাই কিনা? বাট এটা তো কোরআনের ভার্স, পিপুল উইল সে, ইনসান উইল সে, মানুষ বলবে এটা, কিন্তু আমরা কেউ এটা চাই না। এখন প্রশ্ন করেন যে আমাদের প্রত্যেকের আজকে লাস্ট ডে, এবং লাস্ট ডেতে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যখন আমাদের এই অনুশোচনাটা করতে হবে বা হবে না। এখন সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিল, ইমাজিন এভাবে সুযোগ দিল যে ঠিক আছে, আই উইল সেন্ড ইউ ব্যাক। কি করতে চাও? আমি তোমাকে আবার ব্যাক দিচ্ছি। সাপোজ ইমাজিন অনেকে বা কাজ করতে করতে ঢলে পড়ছে না, হচ্ছে তো, কাজ করতে করতে ঢলে পড়ছে, তাই না? কিছুদিন আগে বললো, পেপারে দেখা গেল যে আপনার এই যে সিলিকন ভ্যালিতে একটা সিনেমার শুটিং চলছিল, সাকিব খানের সিনেমা, সেখানে স্ট্যান্ডম্যান যিনি, উনি ক্যামেরা ধরে থাকতে থাকতে পড়ে গেলেন, মারা গেলেন। তো সে তো জানতো না। আর এই শতাব্দীতে সবচেয়ে ভয়ঙ্কর হবে হার্ট অ্যাটাক, আপনাকে সময় না দিয়ে এই ফ্যাটাল ডিজিজটা অ্যাটাক করবে, সময় পাবো না। তাহলে এই যে মুভমেন্টে আমরা দাঁড়ায় আছি, যে কেউ এখানে ঢলে পড়তে পারি, বাট এই সময় থেকে সৃষ্টিকর্তা বললো যে আই ওয়ান্ট টু গিভ ইউ সাম টাইম। কি করতে চাও এই সময় নিয়ে? এখন বলেন, আপনি কি সে শব্দ বললেন যে আই নিড মোর শেল্টার, আই নিড মোর ফুড, আই নিড মোর ক্লথস, আই নিড মোর ভেহিকলস? একটা বাড়ি আছে, আরেকটা চাই, আরেকটা বাড়ি কিভাবে করা যায় সেটা করব, খাদ্য যা আছে ডাবল খাদ্য কিভাবে জমানো যায় সেটা করব, নাতি নাতনি পর্যন্ত খাবার জমা করছি, তারপরে 10 জেনারেশন পর্যন্ত জমা করব। এটা কি কেউ বলবেন? আমি কি বলবো? কি বলবো? আই মাইট ডু রাইচাসনেস, আমার যা যা ভালো কাজ করার দরকার ছিল ওইগুলো শুধু করতে চাই। এই সময় তো আমি ঢলে পড়তে পারতাম, আপনি তো ঢলে পড়তে পারতেন। দ্যাট মিনস আমরা সময় পেলাম, এই সময়টা ধরে নিলাম সময় পেলাম, তাহলে কি করতাম? ভালো কাজ করতাম। তাহলে চলেন শুরু করি, ভালো কাজ কি করে করা যায়। এই তো মানে ক্যালকুলেশন তো ক্লিয়ার যে আমাদের ভালো কাজটা এখনই শুরু করতে হবে, কারণ আমি সময় চেয়েছিলাম, সৃষ্টিকর্তা আমার কিছুটা সময় দিল, এখন ভাবটা এরকম, তাই না?
আমি ঘুমিয়ে গেলাম, মারা গেলাম, আবার পরের দিন আমাকে ব্যাক করানো হলো, তাই না? পরের দিন সকালে আমাকে ব্যাক করানো হলো, দ্যাট মিনস আমি আবার সময়টা পেলাম, দেওয়া হলো। সো এখন আমার ভালো ডিটগুলো কি, আমি এগুলো শুরু করব কি করব না, নাকি আবার সময় নেব? এটা হচ্ছিল ফিলিংসের ব্যাপার। নিজে বুঝলে সেলফ ট্রেনিং হচ্ছিল বেস্ট ট্রেনিং। অনেক বই পড়বেন, কোনো কাজে লাগবে না, পড়তে হবে তারপরে। ওকে, আমরা এবার আমাদের টাইমের একটা ফ্রেম ক্যালকুলেশন করি, যে আমি তো বললাম করব, কি করব, আমার হাতে কতটুকু সময় আছে। পৃথিবীর সৃষ্টি হয়েছে অলমোস্ট বহু বছর আগে, মিলিয়ন মিলিয়ন বছর আগে। তো সেখান থেকে যদি গুগলকে জিজ্ঞেস করা হয় যে মানুষের প্রথম অরিজিন কখন হয়েছিল, মানুষ কখন পৃথিবীতে এসেছিল, বসবাস শুরু করলো, সে অলমোস্ট উত্তর দেয় যে 3 মিলিয়ন বছর আগে, 30 লাখ বছর আগে। এখন আপনি আপনার খাতায় এ মাথা থেকে ওই মাথা একটা দাগ টানেন, এই প্রস্থ বরাবর এরকম একটা দাগ টেনে নেন, প্রস্থ বরাবর একটা দাগ টেনে নেন, নেন কষ্ট করে দাগ টেনে নেন। গুড। শুরুতে লেখেন 0, আর লাস্টে টান দিয়ে লেখেন হচ্ছিল 3 মিলিয়ন অথবা 30 লাখ। একেবারে লাস্টে, শেষে, রেখার শেষ মাথায় লেখেন 30 মিলিয়ন, আর শুরুতে লিখলেন 0, তাই না? এখন পর্যন্ত পৃথিবীর এটা বয়স চলছে এভাবে। আরো যদি কিছুদিন থাকে সেটা আমরা অ্যাভয়েড করলাম, এটাই ধরলাম। এর মধ্যে আপনার জন্য অ্যালোটেড টাইম কত? সরকার কি বলেছে? 75 ইয়ার্স নিলাম এভারেজ। এর মধ্যে 75 ইয়ার্স কতটুক, ওইটুকু একটু দাগ দেন একটু ছোট করে। এর মধ্যে, হ্যাঁ, 75 ইয়ার্স, দাগ দেওয়ার মতো জায়গা নাই। এত মহাজ দেখছেন, খুবই ঝামেলার ব্যাপার। এই রেখা যদি আরো এত বড় করতেন তবুও দাগ দেওয়ার মতো জায়গা পেতেন না, আরো বড় করলে তবুও দাগ দেওয়ার মতো জায়গা পেতেন না। কারণ এই 3 মিলিয়ন্স থেকে আপনার এই 70 ইয়ার্স এত ছোট যে আপনি কিছুই না। আপনার দাদার দাদা পৃথিবীতে যে এসেছিল এবং চলে গেছে, এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? শুধু জানেন যে এসেছিল, এই আসে তাই আসছিল, কিন্তু এসেছিল এই ব্যাপারে জানি না। মানে উনি এমনভাবে হারাই গেছেন যে উনি কখনোই পৃথিবীতে ছিলেন না। তার মানে আফটার 100 ইয়ার্স আমি এমনভাবে হারাবো যে আমি কখনোই পৃথিবীতে ছিলাম না। এই 3 মিলিয়ন বছরের মধ্যে আমি কখনোই আমি ছিলাম না, এটাই ধরা হবে। তাহলে এর মধ্যে আমার অস্তিত্ব নাই। আপনি কল্পনা করেন একটা স্টেডিয়াম, আমরা সবাই দর্শক, হ্যাঁ, এই স্টেডিয়ামে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সবাই হচ্ছিল এখানে দর্শক, বসে আছি আমরা। স্টেডিয়াম, এখানে প্রায় লোক আছে, ধারণা করা হয়, এটা একটা এক্সপেকটেশন, অ্যাজাম্পশন, এটা সেটা হচ্ছে যে প্রায় 117 বিলিয়ন পিপুল এখন পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেছে ধারণা। আমি 200 বিলিয়ন ধরলাম। 200 বিলিয়ন লোক একটা স্টেডিয়ামের চারিদিকে বসে আছে। সৃষ্টিকর্তা একজন করে ছাড়ছে, 75 বছর পর তুলে দিচ্ছে, সাপোজ জাস্ট প্লে, খেলে আসো। এবং খেলা যখন শেষ, 75 ইয়ার্স যখন শেষ, তখন ক্যালকুলেশন করে গো টু হেভেন আর গো টু হেল, হয় জান্নাতে যাও নাহলে জাহান্নামে যাও, শেষ। তাহলে আপনি 200 মিলিয়ন পিপুলের মধ্যে থেকে চান্স পাচ্ছেন কয়বার খেলার? ওয়ান্স, একবার তো, নাকি বেশি? এর আগে কেউ চান্স পাইছেন? মনে পড়ে গেছো? পৃথিবীতে পুনর্জন্ম 3 বার 4 বার, মনে পড়ে? মনে না পড়লে ভালো নাই, আছে? আচ্ছা, ওকে, ফাইন। তাহলে জাস্ট স্টেডিয়ামে ছাড়া হচ্ছে গেমসের জন্য। 75 ইয়ার্স আপনি এখানে খেলবেন, তারপরে এখান থেকে জাস্ট উঠানোর পরে দেখা হবে কি অবস্থা, এদিকে অথবা এদিকে। তাহলে আপনি 117 বিলিয়ন পিপুলের মধ্যে আপনি হচ্ছিল একজন। নদাপাড়াতে যখন ইজতেমা হয় তখন ইজতেমার 4 সাইড দিয়ে মাঝে মাঝে হাঁটাহাঁটি করেন তো, নাকি? নিজেকে কি মনে হয়? নিজে কিছু মনে হয় যে আমি অমুক দায়িত্বশীল, আমি অমুক জায়গার প্রফেসর? কি মনে হয় যে ভ্যালুলেস, এত মানুষের মধ্যে, এইটুক মানুষের মধ্যে আমি নাই হয়ে গেলাম, কেউ আমার চিনে না, একটা ছোট বাচ্চা ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, এটাই তো হয়। রাস্তা ক্লিয়ার না, এই সামান্য এখানে জাস্ট আপনার আমাদের শুধুমাত্র তো এখানে মানে আমি কতটা ভ্যালুলেস আমি সেটা বোঝাচ্ছি আর কি। তাহলে 200 বিলিয়ন পিপুলের মধ্যে আপনি একজন, এবং আপনি সময় পাবেন একবার। কতক্ষণ খেলার জন্য সময় পাবেন? একবার পাবেন। কতক্ষণ খেলবেন? 75 ইয়ার্স, সর্বোচ্চ ম্যাক্সিমাম 75 ইয়ার্স। এবার নিচে আরেকটা দাগ দেন একইভাবে। শুরুতে লেখেন 0, এরপর লাস্টে লেখেন 75। 80 লিখেন, খুশি হবেন সবাই। তাহলে 80 লিখেন,
লিখেছেন? তাহলে স্বাভাবিকভাবে মাঝখান করলে এটা 40 হয়ে যাবে, মাঝখানে দাগ দিয়ে এটাকে 40 করে ফেলেন। করেছেন? তাহলে 0 থেকে 40-এর মধ্যে 10, 20, 30 দাগ দিয়ে দেন 10 10 করে, সমান ভাগ করে করে, 3টা ভাগে ভাগ করে 10, 20, 30, 40, 40-এর পর 50, 60, 70, 80, মানে প্রত্যেকটা ভাগে আমার 10 বছর করে সময় আছে, তাই না? 10 বছর করে সময় হলো, একটু ক্লিয়ার? নাইলে ভালো লাগবে না আর কি। একটা দাগ টেনেছি, শুরুতে ছিল 0, লাস্টে ছিল 80, এটাকে সমান 8 ভাগে আমি ভাগ করেছি। এটা হচ্ছিল আমার এই 80 ইয়ার্স যখন আমি স্টেডিয়ামে অ্যাক্টিভ থাকবো বা আছি, এটা হচ্ছিল টাইম। এখন নামানোর সাথে সাথে মুরগির বাচ্চা দৌড় দিলেও আপনি দৌড় দিতে পারেন না, হিউম্যান বিংসের কিছু লিমিটেশন আছে। তাহলে প্রথম 10 বছর কেটে দেন, যে এই সময় আপনি কিছু করতে পারেননি বা সম্ভবত কেউ পারবে না, স্বাভাবিকভাবেই। আচ্ছা, 10 বছর ঝামেলা শেষ। 70 থেকে 80 কেটে দেন, এই সময় আপনি বেঁচে থাকলেও কিছু করতে পারবেন না, আপনার এদিকে কিছু হবে না, এক্সেপশনাল দিয়ে একটা ভিন্ন কথা, আমার এদিকে কিছু হবে না, খেলা হবে না। এক্সাক্ট। আপনি হয়তো থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বলবেন কিছু, তারপরে ভুলভাল হবে, এই হবে সেই হবে, তো আপনি যাই বলেন না কেন, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা বলবে যে কিছু বুঝে না, বয়স হয়েছে খালি ভগর ভগর করে। এটা হচ্ছে আপনার রিকগনিশন শেষ বয়সে, আমার রিকগনিশন। যতই জ্ঞানী হন আপনার, কারণ বাচ্চা কি বলবে, খালি অহেতুক ভগর ভগর করে, খুবই স্বাভাবিক। বেশি বোঝে, রাগ বেশি হয়েছে, আসলে আপনি ঠিকই বলতেছেন। ওকে, তাহলে প্রথম 10 বছর কেটে দিলাম, শেষ 10 বছর কেটে দিলাম। আমাদের মতো অনেক যারা জেনারেল পড়াশোনা করেছে, তাদের এই 10 থেকে 20ও খেলায় চলে গেছে, কিছুই বুঝি নাই। দুনিয়া যা শিখাইছে, যে বই ধরাই দিছে সেই বই পড়তে পড়তে আমাদের জীবন শেষ। জীবনের টার্গেট কি হওয়া উচিত, এরকম টার্গেট অনেকেরই হয় না। সেই হিসাবে আপনারা কেটে দিয়েন না, কিন্তু জায়গাটা অল্প অল্প দাগ দেন যে খুব বেশি কিছু করতে পারিনি, 10 থেকে 20 পারি নাই, হালকা জাস্ট, মানে কি করছি নিজে জানি না, বাপ মা যা বলছে তাই বুঝে কিছু করিনি আর কি। 40-এর পর থেকে নানা ডিজিজ আপনাকে ধরবে, এটাই স্বাভাবিক। ফলে আপনি ফুল সুইংয়ে কাজ করতে পারবেন না। আমি লাস্ট মান্থে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, বাট আমি গত 2 দিন আগে অর্থোপেডিক্সের কাছে ট্রিটমেন্ট নিলাম। অর্থোপেডিক্স বলছে যে যাদের বয়স 40-র কাছাকাছি হয় তাদের এই ধরনের প্রবলেম হয়। দ্যাট মিনস আই শুড স্টপ প্লেয়িং, ফুটবল খেলা বন্ধ করতে হবে আমার এখন, রিয়েলি বলছি আমি এটা আর কি। তার মানে আমারে দিয়ে এখন আর মিছিলে যাওয়া হলেও দৌড়ানি হবে না, অরিজিনাল ফাইট হবে না, আমি ফ্রন্ট রোয়ের আমি সোলজার হতে পারলাম না, শেষ। আমার ব্যাক ফুটে আমার চলে আসতে হবে, ফ্রন্ট ফুটে অন্য কেউ যাবে। তাহলে 40-এর পর থেকে আমার লাইফটা এরকম এরকম, একদিন জ্বর, একদিন পেট ব্যথা, একদিন কোমর ব্যথা, একদিন চোখে কম দেখা, এই শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, একটু দাগ দিয়ে দেন, এই শুরু হয়েছে, হবে আর কি, যেটা বাস্তবতা আর কি। আর কেউ যদি মনে করেন আমার হবে না 50-এর পরে, তিনি 50-এর পর থেকে দেন, কোনো সমস্যা নাই। সেলফ অ্যানালাইসিস দিয়েছেন, ফাঁকা থাকলো কোন জায়গাটা, 20 থেকে 40। এখন আপনার বয়স কত, ওই জায়গায় দাগ দেন। আপনার বয়স যে জায়গায়, আপনার বয়স যদি 30 হয়, তাহলে 30 একটা লম্বা একটু বড় দাগ দেন, ওই জায়গায় আপনি আছেন এখন এই মুহূর্তে, তাই না? কারণ আপনি চাইলে তো 25 বছরে যেতে পারছেন না, কাজেই 20 থেকে 25 ফাঁকা থাকলে ওটার আপনার কোনো লাভ নাই, আছে ভ্যালুলেস ওইটা আপনার জন্য এখন আর, গতকালই ভ্যালুলেস হয়ে গেছে। বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় দাগ পড়েছে, আমার দাগ পড়লো 38-এ। তা আমি তাকায় দেখলাম যে 40-এর পরে তো গ্রাফ এরকম এরকম লাফানো শুরু করছে। তাহলে আই হ্যাভ ফিউ টাইমস ইন মাই হ্যান্ড, অথবা সময় নাই, তারপরেও যতটুকু করা যায়। ছোটবেলা মাগরিবের আজান হয়ে গেলে বাসায় আসতে হতো, নিয়ম। মাগরিবের আজান দেওয়া শুরু করছে, তারপরে চিন্তা করি যতটুকু খেলা যায়। হয়েছে এরকম আপনাদের? যতটুকু খেলা যায়, আর 5টা মিনিট, এখন ওই 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 স্টেজে আছি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন এই গ্রাফটাকে আমি আমার বাসায় বড় করে চার্ট করে রাখছি টেবিলের সামনে, এটা হচ্ছে আমার জীবনের গ্রাফ, এবং ওই গ্রাফের সামনে আমি একটা ছোট্ট ক্লিপ লাগাই রাখছি। এখন আমি এই যে এখানে 0, এখানে 80, 75 ধরেছি, 75 এখানে, আর আমি আছি হলো 38, এই গ্রাফ। প্রতি বছর একটু করে ক্লিপটা আগাই দিই আমি, আই এম গোয়িং টু ডাই, এবং আমি দেখতে পাই আমার সামনে কতটুকু সময় আছে। আর আমি যখন ক্লিয়ার দেখতে পাই তখন আমি খুব অস্থির হয়ে পড়ি, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। বাট এমনি মনে হয় কত সময়, কি করব, সময় কাটে না, অবসর কিভাবে কাটাবো সেটার জন্য প্ল্যানিং। বাট যখন আমি গ্রাফের দিকে তাকাই তখন আমি খুব এক্সাইটেড হয়ে যাই। যখন আমি রাতে ফিল করি আমার গ্রাফে আমার পজিশনটা এখন এই জায়গায়, ঠিক আছে, আমি খুব এক্সাইটেড হয়ে যাই।
যে টাইম হ্যাজ গান, চলে যাচ্ছে তো। এবং ওই যে আপনি যে দাগটা দিলেন ওখানে আপনার, ওটা কিন্তু রানিং, ওটা কিন্তু বসে নাই, ওটা কিন্তু রানিং, এটা কিন্তু চলছে। আমরা সামনে বছর বেতন বাড়বে সাপোজ 1 বছর পরে, এই জন্য মহা খুশি সাপোজ। আবার এখানে কিন্তু অলরেডি আপনার টাইম গ্রাফে আপনার পজিশন কিন্তু 1 বছর আগে গেছে। তার মানে আপনার খাওয়ার গতি কমে গেছে, দৌড়ানোর গতি কমে গেছে, ঘোরার গতি কমে গেছে। তো টাকার আশায় থেকে আপনার জীবনে অনেক কিছু লস হয়ে গেছে। তাহলে এই গ্রাফ ক্লিয়ার? যদি সুযোগ হয় আপনারা এই গ্রাফটাকে চোখের সামনে রাখতে পারেন এবং প্রতি বছর আপনার বার্থডেতে আগায় দিবেন। পূর্ণ হলো 38 থেকে 39, 39 থেকে 40 চলাম, আর সামনে আর কতটুকু ডেট সময় আছে। যখন কিছুই করা যায় না ওই জায়গাগুলো রেড মার্ক করে রাখবেন, আর যখন হালকা হালকা কিছু করা যায় ইয়েলো কালার করে রাখবেন, এই সময় আমি ইয়েলো কালারে কিছু করতে চাই। আর এই শেষেই যখনই 75 ইয়ার্স ড্রপ হয়ে গেলাম, ফাইনালি ডিসিশন, হেভেন অর হেল, শেষ। 3 মিলিয়ন বছরের মধ্যে একটাই চান্স পেয়েছিলাম, এই চান্সটা এখন রানিং, শেষ, সব শেষ। আমি যত বড়ই যাই হই না কেন সবই শেষ। আমি প্রফেসর হই অথবা একজন ডে লেবার হই, কোনো ভ্যালু নাই। ডেথ, ফল, শেষ। মূল কথা হচ্ছে আপনি একদম সাকসেসফুল পিপুল কিনা, সাকসেসফুল প্রফেসর কিনা, সাকসেসফুল ডে লেবার কিনা, সাকসেসফুল শব্দটা আসতে হবে। তার আগে সাকসেসফুল না থাকলে বাকি সব ডেজিগনেশন ভ্যালুলেস। তাহলে এতক্ষণ আমার বক্তব্য আমি কিন্তু টাইম ম্যানেজমেন্টের কোনো টিপস দেই নাই, আমি শুধু ফিল করাতে চেয়েছি যে হোয়ার উই আর ইন, কোথায় আছি আমরা, এটা ফিল করলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এখন আমরা অল্প স্বল্প দু একটা কথা বলবো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে। তাহলে আমাদের কিছু করা উচিত এই ব্যাপারে, সবাই একমত তো নাকি? নাকি অবসর আছে? অবসরের সুযোগ আছে? নাই। তারপরে এই গ্রাফটা রাখবেন আপনারা কাছে এবং প্রতি বছর এটাকে ইমপ্রুভ করে রান করাবেন, এটা সুবিধা হবে আপনাদের জন্য। আর আমাদের যে 24 আওয়ার্স, এই 24 আওয়ার্সের মধ্যে আমরা কিছু কাজ করি আর কিছু আমাদের অতিরিক্ত সময় থাকে। আমরা আর অল্প সময় এটা দেখার চেষ্টা করব যে আমরা যেই কাজগুলো করি এই কাজগুলোকে আরও বেশি প্রোডাক্টিভ কী করে করা যায়, আর অবসর সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়। তার অর্থ এই না যে সারাক্ষণ খালি বার্ন আউট কাজ নিয়ে থাকবো, লোড নিয়ে থাকবো, ব্যাপারটা তা না। নিজেকে সময় দাও, এটা একটা কাজ, আমরা সেই ব্যাপারে আসছি। আমি যখন এই ব্যাপারে আমাকে টপিকস দেওয়া হলো, সবতে একটা আমার অভ্যাস সাথে, ছোট বা লেকচার হোক বড় লেকচার হোক, প্রিপারেশন না নিয়ে পড়ে না গেলে আমি পারি না। আপনারা অনেকে পারেন যে হুটহাট করে 1 ঘন্টা কথা বলে দিতে পারেন, এটা আমার পক্ষে সম্ভব হয় না। আই নিড লটস অফ প্রিপারেশন, আমার খুব প্রস্তুতি দরকার হয়, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। যে কোনো একটা ক্লাসের জন্য যদি সেটা ফার্স্ট হয় সেখানে 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা টাইম ইনভেস্ট হতে পারে। কারণ হচ্ছে যে এখান থেকে আমি কি শিখলাম, নাকি শুধু আমি বলেই চলে গেলাম, তাই না? পৃথিবীতে এখন মোটিভেটর বহু, মোটিভেশনাল স্পিচ দেওয়ার লোক বহু, বাট ফলোয়েবল কোনো পার্সোনালিটিস নাই যাকে দেখে আপনি শিখবেন। খুবই কম না যে তাকে দেখে শেখা যায়। মসজিদের ইমাম আপনি না, মানে একজন সাপোজ বললাম, উনি প্রতি জুমায় খুতবা দিচ্ছেন, কেন দিচ্ছেন? এলাকার লোকজনকে সচেতন করার জন্য। বাট আনফর্চুনেটলি ওনাকে দেখে গ্রামের একটা মানুষের শিখে না, এটা আমার খুব দুঃখ, খুবই দুঃখের বিষয় এটা আমার জন্য। একটা লম্বা সময় ধরে একজন যুবসংঘ করছে, আপনার মুভমেন্ট করছে, উনি বিভিন্ন জায়গায় এখন শুধু বক্তব্য দেওয়ার যুগ এসছে। রমজান মাস আসলে ইফতারির আগ মুহূর্তে এটা আরও বেড়ে যায়, এক এলাকা থেকে আরেক এলাকায় মুভ হচ্ছে, বাট ওনাকে দেখে একজন কর্মী হলো না, এটা আমার খুব দুঃখের বিষয়, আমার নিজের দুঃখের বিষয়, আপনাদের বলছি না যে আমাকে দেখে কেন হলো না। তার মানে আমি একজন ফলস মোটিভেটর, যে নিজেকে মোটিভেট করতে পারিনি। হাওয়েভার এই জন্য আমি নিজেকে দেখার জন্য ওই জিনিসগুলো আরেকবার নিজের মতো করে পড়ার চেষ্টা করি। তাই আমি কয়েকটা বই দেখার চেষ্টা করলাম যেগুলো টাইম ম্যানেজমেন্টের উপরে রিনাউন্ড হয়েছে, বেস্ট সেলার হয়েছে। একটা ইট দ্য ফ্রগ, এরপর আছে গেটিং থিংস ডান, অ্যাটমিক হ্যাবিটস, ডিপ ওয়ার্ক, এসেনশিয়ালিজম, দ্য 4 আওয়ার ওয়ার্কস উইক, এটা আমার পড়া শেষ করতে পারিনি আমি। হাউ টু লাইভ অন 24 আওয়ার্স, এটাও শেষ করতে পারিনি। পাশে আরেকটা বই পড়লাম, পাওয়ার অফ হ্যাবিট, চার্লস ডুইগের। 2-1টা ভালোভাবে, 3টা ভালোভাবে ওটা সম্ভব হলো, বাকিগুলো সম্ভব হলো না। এগুলো বই টাইম ম্যানেজমেন্ট কিভাবে হবে, তার মানে আপনার কর্মব্যস্ত জীবনে আপনি সবগুলোকে কিভাবে ব্যালেন্স করবেন, কিভাবে ধর্মীয় কাজ করবেন, কিভাবে অফিসের কাজ করবেন, কিভাবে ফ্যামিলিকে সময় দিবেন, এর মধ্যে কিভাবে এক্সারসাইজ করবেন, কিভাবে রিক্রিয়েশন করবেন, এই ব্যালেন্স করাটাকে টাইম ম্যানেজমেন্ট, এর উপর এরকম হাজার হাজার বই এসছে, হাজার হাজার লেকচার চলে গেছে মানুষের জীবনে। তো আমি চিন্তা করলাম যে আমাদের তো
ঐশী কিতাব আছে, তাই না? এবং আমাদের কিতাবের মূল কথা হচ্ছে যে জীবন বিধান, জীবনটা কিভাবে চলবে। তাহলে তাদের নাই বিধায় তাদের এত বই দরকার হয়েছে, আমাদের তো একটা আছে। তা আমরা কিভাবে এইটার আলোকে ওইটাকে দেখতে পারি, এই বইটার আলোকে ওই নলেজগুলো কি কোনোভাবে আমরা এক জায়গায় করতে পারি কিনা, অ্যাডজাস্ট করতে পারি কিনা, একটু দেখার জন্য। ওকে, যখন দেখার চেষ্টা করলাম তখন আমরা কি করতে পারি। ফার্স্ট, সব জায়গায় যেটা দেখছি আমি, একটা কথা লেখা আছে যে আপনার লক্ষ্য নির্ধারণ করুন। 1 নম্বর পয়েন্ট জীবনে করার জন্য, সেট আপ ইয়োর গোল। লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটা লিখে ফেলুন। এটা সকল বই একটা কমন কথা লিখে আছে, মোস্ট অফ দ্য পিপুল ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট। অধিকাংশ লোক জানে না তারা কি চায়। এখন আপনি নিজেকে চিন্তা করেন, আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম কিছু চাই, আমি দেখলাম চাই অনেক কিছু, কিন্তু ক্লিয়ার না ব্যাপারটা আমার কাছে, আমি ক্লিয়ার না, অনেক কিছু চাই আমি। আপনি আপনার কাছে নিজেকে প্রশ্ন করেন আপনি কি চান, এটা কি আপনার কাছে পরিষ্কার কিনা। এখন আপনি হ্যাঁ বা না বলছেন, বাট পরের কন্ডিশন দিয়েছে রাইট প্রপারলি। বলা হয়ে থাকে পৃথিবীতে মাত্র 3% লোক আছে যারা যাদের লক্ষ্যটাকে খাতায় লিখে রাখে, আর এই 3%-এর 97% সফল হয়। যারা লিখে রাখে তাদের প্ল্যানিংটা, যে আই ওয়ান্ট টু বি অমুক, আমি এটা হতে চাই, আমি এই করতে চাই, আমি এই কাজ করতে চাই। যারা লিখে রাখে, একজন মাথায় ভাবছে আর একজন লিখছে, তো যারা লিখছে এরকম লোকের সংখ্যা 100-তে 3 জন। আবার এই 3 জনকে গবেষণা করে দেখা গেছে যে 3 জনের মধ্যে অলমোস্ট 100%ই সাকসেসফুল পিপুল, এবং তাদের সবার রিটেন প্ল্যানিং ছিল, তারা কি চায়, তাদের এই গোলটা স্পেসিফিক একেবারে। তো সম্ভব হলে আপনি আপনার ফ্যামিলি যেখানে আপনি কাজ করেন, যাকে গোলটা নিতে বলেন, লক্ষ্যটা নির্ধারণ করতে বলেন, তাকে রিটেন প্ল্যানিং থাকতে হবে, মাথায় প্ল্যানিং থাকবে না, রিটেন কি চাই, এবং এটা স্পেসিফিক হতে হবে একেবারে কি চাই। যেমন আপনি চান বাড়ি, এখন বাড়ি চাইলে তো মহাবিপদ, কয়তলা, টাইলস লাগবে কি লাগবে না, অনেক ব্যাপার আছে না। যখন এই লক্ষ্যটা আপনার নির্ধারণ থাকবে না, তখন আপনি বাড়ি করার সময় ভাববেন যে 2 তালা করলাম, আচ্ছা 3 তালা করলে তো ভালো হতো, এই যে লক্ষ্য চেঞ্জ, তখন আপনি কি হবে, টাইম আর ম্যানেজমেন্ট পারবেন না, আপনার টার্গেট হবে না। আচ্ছা আমার কথা ছিল এখানে মোজাইক করবো, এখন টাইলস লাগাতে মন চাচ্ছে, তাহলে টাইলসে চলে যায়, এই যে আপনার গোলটা চেঞ্জ হয়ে গেল, তখন আপনি আপনার টাইম ফ্রেমে কাজ করতে পারবেন না, আপনি সারাক্ষণ বিজি থাকবেন। তাহলে লক্ষ্যটা খুব পরিষ্কার ক্লিয়ার ভাবে লিখতে হবে, আমি এটা চাই, এইভাবে চাই, এত দিনের মধ্যে চাই, এটা আমার আশা, গোল। তাহলে আপনাদের বা আমাদের সবার একটা রিটেন টার্গেট, সবার সব পর্যায়ে। এখন মনে করেন ভাবতেছেন যে আমার তো, আমি মসজিদ ইমামতি করি, একটা মাদ্রাসায় চাকরি করি, আমার তো আর কিছু পাওয়ার নাই, আমি আর কি লিখব, এরকম কনফিউশন আছে নাকি? কনফিউশন থাকলে আবার নতুন করে আপনি লেখা শুরু করেন। নাম্বার 1, আমি মাদ্রাসায় চাকরিটাকে ভালোভাবে শেষ করতে চাই, এটা আমার লিখিত, এবং আমার বয়স এখন এত, 65 ইয়ার্স ওল্ডে আমি এটা শেষ করবো ইনশাল্লাহ, এই আমি লিখিত, এটা ভালোভাবে শেষ করতে চাই। যখনই চিন্তা করবেন আমি আমার চাকরিটাকে ভালোভাবে শেষ করতে চাই, তখন আপনার ডেইলি কিছু কাজ চলে আসবে যে কি করলে ভালোভাবে শেষ করা যায়, কি করলে ছাত্র আপনাকে যুগ যুগ মনে রাখবে, কি করলে আপনার একটা ইম্প্যাক্ট ওই প্রতিষ্ঠানে পড়বে, কি করলে সমাজের মানুষ পরিবর্তন হবে, কি করলে একটা ভালো ছেলে খারাপ ছেলে ভালো হয়ে যাবে, বহু কাজ। তাহলে আপনার ডেইলি কিছু কাজ চলে আসবে, আসবে না? গতানুগতিক লাইফ থেকে আপনি বের হলেন, তাহলে বললাম যে আগে প্রথমে আপনারা আজকেই আপনাদের গোল আবার লিখবেন, লক্ষ্য কি করতে চান। আপনি একজন রাইটার হতে চান, পরিষ্কার লেখেন যে আমি রাইটার হতে চাই, আমি ইসলামের এই এই বিষয়গুলোতে লিখতে চাই, একবারে পরিষ্কার, আমি লেখক হতে চাই না, এবং আগামী বছরের মধ্যে আমি এই বিষয়ে 200 পেজের একটা বই পাবলিশ করতে চাই। ফিক্সড আপনার গোল একেবারে। তাছাড়া মন যা চাইবে করতে গেলে আপনি আদার্স ক্লাস ইমব্যালেন্স হয়ে যাবে, অন্য কাজ ভারসাম্যহীন হয়ে পড়বে। ওকে, এখন আপনি চাইলেও লিখতে পারেন, বাসায় যে লিখেন এই কাজটা যে আপনি কি চান, ঠিক আছে? এখন এটা হতে পারে যে আমি কয়েকটা পয়েন্ট আমি এভাবে লিখছি যে আমি একজন ভালো মুসলিম হতে চাই, 1 নম্বর, কিছু থাক আর না থাক সাপোজ। তারপরে আমি একজন রাইটার হতে চাই, আমি একজন ভালো বক্তা হতে চাই, কিছু একটা লিখলাম, আপনারাও লিখে ফেলেন। আচ্ছা, এখন আপনি যে যাই হতে চান না কেন, প্রথম তো আপনাদের সবারই টার্গেট থাকবে যে একটা ভালো মানুষ হওয়া, তাই না? একটা ভালো মুসলিম হয়, এটা তো টার্গেট ফার্স্ট, এটা এবারে তো কারো সন্দেহ নাই, এ ব্যাপারে কারো ডিফারও করবে না, সবাই এক এই জায়গাটাতে। তারপর থেকে আপনি কি হবেন না হবেন এটা একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিকে ভ্যারি করবে, আলাদা আলাদা হবে। আচ্ছা, যখন আলাদা আলাদা হবে, এখন আমরা গোল আমাদের কমপ্লিট,
এখন আমরা নেক্সট কাজে যাই। প্রথম কাজ আমাদের শেষ, নেক্সট কাজ হচ্ছে প্রেয়ার ফর ব্লেসিং অফ টাইম। আল্লাহর কাছে দোয়া করে নিতে হবে শুরুতেই, যে আল্লাহ 24 ঘন্টা তো সময়, আমি চাইলে তো এটাকে 25 ঘন্টা বানাইতে পারছি না ফিক্সড, আর যে টাইমটা আবার চলে যাচ্ছে তাকে আবার আমি সামনেও নিয়ে আসতে পারছি না, নবায়নযোগ্য না, আগেরটাকে ফিরে নিয়ে আসা যায় না। তাহলে এটাতে তুমি বরকত দাও। আমি কাজ করবো 24 ঘন্টা, কিন্তু তুমি আমার 50 ঘন্টার কাজের মতো সফলতা দাও। এটা ফার্স্ট কন্ডিশন, যে আপনাকে টাইমের বরকতের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, কারণ এটা সবচেয়ে ভ্যালুবল আমরা দেখলাম জীবনের, এটা নাই তো সব কিছু ফিউজ। তাহলে সেকেন্ড পয়েন্ট, আমরা ফার্স্ট পয়েন্ট কি বললাম আমরা এখানে, যে সময়ের বরকতের জন্য আমরা দোয়া করবো, ঠিক আছে? ওকে, এখন আমরা সেই স্টেডিয়ামের কথায় আবার চলে যাই, যে স্টেডিয়ামে আমরা খেলা শুরু করেছিলাম, মনে আছে তো? একটা স্টেডিয়াম, মনে করেন এই জায়গায় আমরা 24 ঘন্টা ধরলাম, একটা জায়গায় একটা দিন, এটা পুরোটাই বোর্ড থাকলে আমার জন্য সুবিধা হতো। 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনার কি কি করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, অনেক অনেক কাজ আছে, অনেক বহু কাজ আছে। এর মধ্যে থেকে প্রথম মনে করেন যেখানে আমি 20টা আইটেমের নাম লিখলাম, প্রতিদিন এগুলো আপনার করতে হয়, নামাজ পড়তে হয়, ঘুমাতে হয়, খেতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, অনেক কিছু আছে। লেখার পরে যা যা মানে করেন তাই তাই লিখবেন, আবার ভালোগুলো শুধু লিখেন না, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে ওইটাও লিখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটা সেলফ প্ল্যানিং। লেখার পরে এখানে যে ডিস্ট্র্যাক্টরগুলো আছে, যেগুলো আপনার কাজে বাধা দেয়, সেগুলোকে মুছে ফেলতে হবে, ফার্স্ট ক্লিন করতে হবে। 24 ঘন্টাতে সব কাজ আছে, প্রথম কাজ হচ্ছে যে যেগুলো আপনার সময়টাকে নষ্ট করে, সময় নষ্টগুলোকে ক্লিন করতে হবে। এখন আপনি খেয়াল করেন, আমরা এখানে বেশ কিছু ডিস্ট্র্যাক্টর এখানে নিয়ে এসেছি। প্রথম আপনাকে যেটা কাজের মধ্যে ঝামেলা করে, ঘুমানো ঠিক, কিন্তু যখন আপনি বেশি ঘুমাবেন এটা আপনার টাইমকে নষ্ট করবে। খাবার দরকার, কিন্তু বেশি খাবার খেলে আপনার সময় নষ্ট, আপনি অলস হয়ে যাবেন। দুটো জিনিস স্নায়ুকে, মানুষের স্নায়ুকে মেরে ফেলে, একটা হচ্ছে ওভার ফুড, একটা হচ্ছে ওভার স্লিপ। অতিরিক্ত ঘুম এবং অতিরিক্ত খাবার মানুষকে অবসাদগ্রস্ত করে ফেলে, দুটো জিনিস। প্রোক্রাস্টিনেশন, গড়িমসি করা। আমার মনে আছে ছোটবেলা যখন আমারে সালাতের জন্য বলতো, আমি আমার সাতত ভাই বলার পরে দাদার কাছে বলতাম, দাদা আগামী শুক্রবার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। মনে পড়ে এখনো কথাটা। এটাকে বলে গড়িমসি। সকল কাজে গড়িমসিটাকে সরাই ফেলতে হবে। এবার আসেন স্ক্রিন টাইম। কতক্ষণ মোবাইলে চোখ রাখেন? এটা সম্ভব হবে? এটা দূর করা সম্ভব হবে? একজন মাদকাসক্ত ব্যক্তি যে দৈনিক নির্দিষ্ট পরিমাণ গাঁজা খায়, আপনি যদি ওকেও জিজ্ঞেস করেন তুমি কি কাল থেকে এটা ছাড়তে পারবে, ও বলবে যে পারবো ইনশাআল্লাহ। আপনি যদি আমাকেও জিজ্ঞেস করেন যে তোমার মোবাইল ফোন কাল থেকে ইউজ লিমিটেড করতে হবে 2 ঘন্টার কাছে 10 মিনিট, তুমি কি পারবে, আমি বলবো পারবো ইনশাআল্লাহ। দুটেই অসম্ভব। ওটা হচ্ছিল ডাইরেক্ট কোকেন, এটা হচ্ছিল ডিজিটাল কোকেন, দুটেই কোকেন। এ বয়সে আড্ডা দিতে হয়, আমি নিজেও আড্ডা দিই, বাট রেজাল্ট খুব ভালো না। আড্ডা দেওয়ার রেজাল্ট, এতে কোনো প্রোডাক্ট নেই, শুধু সময় শেষ। বন্ধুবান্ধবের সাথে ওভার ইনকামের একটা নেশা আছে। যদি আপনাকে যেই মাদ্রাসায় চাকরি করেন, সপ্তাহে কয়দিন যেতে হয়? 6 দিন। এখন যদি আপনাকে সেম বেতন দিয়ে বলে 3 দিন আসতে হবে, এটা সর্বসত্য যে আপনি 3 দিন আরেকটা মাদ্রাসায় কাজ করবেন। বাস্তবতা। ওভার ইনকাম, এটা আমিও করব, খুবই স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গার অ্যান্ড জেলাসি, ভিতরে রাগ রাখলে সময় নষ্ট হয়ে যায়, রাগ করে অনেকক্ষণ বসে থাকতে হয় কন্ট্রোল না করতে পারলে। আর অন্যকে দেখে, অন্যের ভালো দেখে যদি হিংসা হয়, এটা আপনার প্রচুর সময় খেয়ে ফেলবে, কোনো কাজে মন দিতে পারবেন না, কিছুতেই ভালো লাগছে না, ওর কিছু একটা খারাপ না দেখা পর্যন্ত সময় নষ্ট। এগুলো যে ডিস্ট্র্যাক্টর, এগুলো মুছে ফেলবো। যখন মুছে ফেলবো, এবার আমার দিনটাতে শুধুমাত্র ভালো কাজগুলো আছে। এবার বললাম এই দিনটাকে ব্লক করে ফেলতে হবে, ডিভাইড করে ফেলতে হবে। রুটিনে দেন না, শুরুতে এসে 2টা ক্লাস, তারপর টিফিন, তারপর এই, তারপর এখন টিফিন দেওয়া হয় না, তো আপনার দিনটা হচ্ছে রুটিন, এবং এখানে আপনি ব্রেক করে ফেলেন। দিনটাকে ডিভাইড করব কিভাবে? টাইম ম্যানেজমেন্ট বইগুলোতে নানা থিওরি দিয়েছে, বাট আমাদের কপাল ভালো, আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি। আমাদের নবী আমাদের একটা প্রসেস দিয়েছে। দিনে কয়বার আজান হয়? 5 বার। এই 5 বার আজানের সময়টা, এটা কি আমাদের নবী বসে সাহাবীদের সাথে আলোচনা করে ঠিক করছেন? আলোচনা করে ঠিক করছেন? তাহলে এই টাইম এসছে কোত্থেকে? আল্লাহর কাছ থেকে এসছে টাইমটা। তার মানে দিনের ভাগ কোথায় হওয়া উচিত, টিফিন কোথায় হওয়া উচিত?
দিনকে যিনি কন্ট্রোল করছেন চন্দ্র সূর্য দিয়ে, উনি জানেন যে ভাগটা কোথায় হওয়া উচিত, উনি ওইভাবে ভাগ করেছেন। কাজেই এই 5টা ভাগ শুধুমাত্র এটা নামাজের জন্য না, শুধুমাত্র সালাতের জন্য 5টা ভাগ না, এটা হচ্ছে আপনার ডেইলি লাইফ 24 আওয়ার্সকে কন্ট্রোল করার জন্য একটা প্ল্যানিং দেওয়া হচ্ছে যে আপনি কখন কি করবেন। এখন আপনিও আপনার বাড়িতে একটা বড় ঘড়ি ড্র করে এই সময়গুলোকে ব্লক করে ফেলেন, রেড কালার, 4:30 থেকে 5টা ভোর, এই সময় রেড কালার, এই সময় আর অন্য কোনো কাজ নাই, শুধুমাত্র ফজরের সালাত। এরপরে আসেন 12:30 থেকে 1টা অথবা 1টা থেকে 1:30টা রেড কালার দিয়ে দেন, এর মধ্যে অন্য কোনো কাজ নাই, কোনো কথা নাই। তার আগে যা হবে আমি এখান থেকে উঠে যাব, কাজ শেষ করবো, যেই কাজই হোক না কেন এটা হবে, আমি এখান থেকে উঠে যাব 1টা বাজলে, 1টা থেকে 1:30টার মধ্যে আমি ফিক্সড, আমি উঠবই, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। একইভাবে 5টা জায়গায় আপনি রেড মার্ক করেন, পুরো রেড মার্ক। এটা আমরা পারি না নানা কাজে, কিন্তু করতে পারলে আপনি সফল হবেন। রেড মার্ক টোটালি 5টা জায়গায় রেড মার্ক, এই টাইমে আধা ঘন্টা করে টোটাল রেড মার্ক। এখানে আমি কোনো কথা শুনতে রাজি না, এখানে আমি ব্রেক নিব, এতে আমার জীবনে সব নষ্ট হয়ে গেল, আমি ব্রেক নিতে চাই, স্থির হতে চাই, আমি অনেক কাজ করছি। কিন্তু আমাদের তো সেটা হয় না, ব্যস্ততার মধ্যে দৌড়াতে যাই, পরে হয়তো কিছুক্ষণ বসি, চলে আসলাম। তো যদি আপনি সময় নিয়ে যান, কিছু সময় বসেন, এটা আপনি যদি 15 মিনিট আগে যান, এতে আল্লাহর কোনো লাভ নাই, লসও নাই। আপনি সালাতের সময় আল্লাহ চাইলে নিয়মটা এরকম করতে পারতো, মানুষ আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, 10 মিনিট সিজদা থেকে উঠে চলে আসবে, এটা তো নিয়ম হতে পারতো, তাই না? বাট এই যে প্রত্যেকটা মুভমেন্ট হয়েছে, এই প্রত্যেকটা মুভমেন্ট কেন হয়েছে? আমাদের ওয়েলফেয়ারের জন্য। একইভাবে টাইম যে ভাগ হয়েছে কার জন্য? আল্লাহর সুবিধার জন্য, যে আল্লাহ 12:30 থেকে 1টা পর্যন্ত ফাঁকা থাকেন, এই জন্য বান্দার নামাজটা ওই সময় নিয়ে নেন। সাপোজ ব্যাপারটা তো এরকম না, এটা আমার জন্য। ওকে, তাহলে আমাদের যে টাইমটাকে কয় ভাগে ভাগ করলাম? 5টা ভাগে ভাগ করলাম, 5টা টাইমকে ফিক্স করে ফেলবো আমরা, এতে আমরা লাভ পাবো। ওকে, এরপরে আমরা যেটা করব, ফার্স্ট আমাদের যেগুলো কম্পালসারি কাজ সেগুলোকে আগে সেট করবো এই রুটিনে। বড় একটা ঘড়ি 24 ঘন্টার করে আমরা শুধু আগে নামাজগুলোকে সেট করলাম এই জায়গাতে। এরপর খাবার খেতেই হবে, তো 3 বেলা আপনি খাবারের সময়টাকে সেট করেন যে কখন কখন খাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়ে লম্বা সময় মানে কথা বলা যেতে পারে। সেটা হলো যে আধুনিক বিশ্বের সবচেয়ে মডার্ন কনসেপ্ট হচ্ছে আপনি কি খাচ্ছেন তার চেয়ে কতগুলো খাচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কখন খাচ্ছেন। আগে বলা হতো যে আপনি কতগুলো খাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার শরীরটা কেমন হবে, আপনি কি খাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। বাট লাস্ট কনসেপ্টে বলা হচ্ছে আপনি কখন খাচ্ছেন, তা হচ্ছে মূল ফ্যাক্টর। কখন খাচ্ছেন এটা নিয়ে ডিটেল আলোচনার আজকে সুযোগ নেই, বাট এটা দারুণ একটা টপিক যে আপনার কেন কখন খেতে হবে, কেন আপনি পাখির মতো সন্ধ্যার পরে আর খাবেন না। অন্যান্য অ্যানিমালস কি আর এই রাত্রের পরে আর খাই? কেউ খাচ্ছে না। হ্যাঁ, আল্লাহ কিছু নকচার্নাল, কিছু নিশাচরকে বানিয়েছেন, তাদের পারপাসটা হচ্ছে রাত্রের, অল্প কিছু, সেটা ভিন্ন। বাট সবাই কিন্তু সন্ধ্যার সময় লাইট অফ করে দিয়ে খাওয়া বন্ধ। বাট আমাদের খাওয়াই শুরু হয় সন্ধ্যার পর থেকে, পুরো উল্টা। এই জন্য আমাদের শরীর তেল মেখেও খসখসে হয়, আর পাখির শরীর তেল না মেখেও চকচকে থাকে। সৃষ্টিকর্তা যখন আলো নিভিয়ে দেয় তখন তারাও তাদের জীবনের আলো নিভিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। সৃষ্টিকর্তা যখন আলো উঠায় তখন তারাও আলোতে জেগে ওঠে। বাট আমরা ঠিক উল্টা, যেই না সূর্য অফ হলো সেই না ঘরের লাইট অন, আর যেই না সূর্য আবার উঠে গেল অধিকাংশ ক্ষেত্রে আবার পর্দাটা টেনে দিলাম, ঘুমাও। ফলে আমাদের লাইফের স্প্যানটা ঠিক নাই, যে কখন ডিভাইড করা উচিত, কখন থেকে রান করা উচিত, কখন ফাইট করা উচিত, কখন খাওয়া উচিত, কোনো ভাগই আমাদের ঠিক নাই। ফলে সবকিছু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, সবকিছু মানে হয়ে যাচ্ছে। ওকে, আমি দ্রুত আগাই। আপনার যেটা সার্ভিস আছে সেটা আপনি করবেন, সেই টাইমটা করবেন যে আমি 7টা থেকে 1টা পর্যন্ত অফিসে চাকরি করি, ঠিক আছে। আমি স্টাডি করি সকাল 6টা থেকে 7টা অথবা 5:30 থেকে 7টা, অথবা বিকেলে এই সময় আমি পড়াশোনা করি, ঠিক আছে। আপনার ফ্যামিলির জন্য প্রতিদিন 1 ঘন্টা সময় রাখবেন, যে আমি বউ বাচ্চার সাথে 1 ঘন্টা হেসে খেলে চলবো। এটা আপনার জন্য খুব ফ্রুটফুল টাইম, এটা আপনার জন্য ইবাদত। এগুলোকে আমরা ইগনোর করি, ভালো কিছু আশাই, পরে ভালো কিছু পাই না। আপনার জন্য এক্সারসাইজ কম্পালসারি করতে হবে, মাস্ট, কাজ হোক না হোক। ফ্যামিলিতে টাইম দিবেন, এক্সারসাইজ করবেন। এছাড়াও রেগুলার কিছু কাজ আপনার থাকতে পারে, যেমন সন্তানকে প্রতিদিন স্কুলে নেওয়া। এই রেগুলার কাজগুলোকে সেট করে ফেললেন আপনি, এগুলা সেট করলেন, পরিষ্কার। আচ্ছা, আমি শেষের দিকে চলে আসবো কথা। তাহলে আমার 4 নম্বর স্লাইডের এখানে মূল কথা হচ্ছে যে আপনি আপনার রেগুলার যে কাজগুলো করতেই হবে সেগুলো আগে সেট করে নিলেন, ম্যান্ডেটরি, এবং এগুলাকে আপনি হ্যাবিট পর্যায়ে নিয়ে যান।
অভ্যাস পর্যায়ে নিয়ে যান, যেটা অটো হয় আপনার। পৃথিবীতে যারা সাকসেসফুল পিপুল, তারা যেই কারণে সাকসেস হয়েছে এটা তাদের হ্যাবিটের মধ্যে ছিল। আমার লেকচার অনেক বড় আছে, এখান থেকে আরো কিছু আছে। আমি নিজে টাইম ম্যানেজমেন্ট করতে ফেল হয়ে গেছিল, খুবই স্বাভাবিক হয়। তো আমি একটা জায়গা থেকে ব্রেক করব, তো একটা এক্সাম্পল দিয়ে হ্যাবিটের এখানে। মাইকেল ফেলপস, ইনি হচ্ছেন আমেরিকান একজন সুইমার, সাঁতারু। লম্বা সময় এটাকে জল দানব বলা হয়। পুলে নামলে ফার্স্ট অলিম্পিকে, অলওয়েজ 3 বছর 4 বছর 5 বছর ধরে টানা একেবারে মাইকেল ফেলপস। তো একটা জার্নালিস্ট ওনার যখন ইন্টারভিউ নিলেন, তো ওনার অ্যাসিস্ট্যান্ট যে ব্যাপারে বললেন, ওই ইন্টারভিউটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তিনি বলছেন যে আপনারা ভাবেন যে মাইকেল ফেলপস পুলে নামার পরে 20 মিনিট সুইমিং করছেন, করে ফার্স্ট হলেন। আসলে ব্যাপারটা তা না। ওনার আসলে একটা 4 ঘন্টার প্যাকেজ আছে। যেই 4 ঘন্টার প্রথম ঘন্টাতে উনি এই খাবার খান, এরপরে এই কাজ করেন, এই পরে এই পাস করেন, এই পরে এই কাজ করেন, এরপরে 5:20 ওনার 20 মিনিটের সুইমিং শুরু হয়, এরপরে সুইমিং থেকে উঠে উনি এই করেন, একটা ফুল প্যাকেজ উনি ট্রায়াল দেন। এই 4 ঘন্টা প্রতিদিন উনি প্যাকেজকে ট্রায়াল দেন। এই প্যাকেজের মধ্যে সাঁতার কটুক মাত্র 20 মিনিট। পুরো প্যাকেজের মধ্যে ওনার সাঁতারটা হচ্ছে হলো 20 মিনিট। যখন আগের 3.5 ঘন্টা মিলে যায়, 3 ঘন্টা মিলে যায়, পরের 10 মিনিট মিলে যায়, তখন অটোমেটিক ওই 20 মিনিট ওনার মিলে যায়। তো উনি এটাকে হ্যাবিট পর্যায়ে নিয়ে গেছেন, কাজটাকে হ্যাবিট, যে উনি 16 সেকেন্ডেই পার হয়ে যান। 10 মিনিটে খাওয়া কমপ্লিট হয়, 2 মিনিটে ওয়াশরুম কমপ্লিট হয়, এই হয় করতে 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 এসে 20 মিনিটে তার সুইমিং কমপ্লিট হয়ে যায়, বা 17 সেকেন্ডে তার সুইমিং কমপ্লিট হয়ে যায়। ওইটা উনি ট্রায়াল দিয়েছেন। পরের বছর উনি ট্রায়াল দিয়েছেন 16 সেকেন্ড থেকে আমি কীভাবে 16 মিনিটে কীভাবে পার হবো। এই 16 মিনিটটা উনি 16 মিনিট ট্রায়াল দিয়েছেন, কিন্তু তার সাথে আরও কিছু সময় অ্যাড করে নিয়েছেন। পুরো সময়টাকে উনি হ্যাবিটে পরিণত করেছেন। যাই হোক, এ ব্যাপারে আরও কিছু প্ল্যানিং ছিল, সেদিকে আমরা না যাই। লাস্ট পয়েন্ট আমরা এটাতে শেষ করি, আর অনেক কিছু ছিল। ডেইলি কাজ করা ছাড়াও যখন আপনার কাছে মনে হবে যে আমি আরও কিছু এক্সট্রা কাজ করতে চাই, এটা করা উচিত, সেটা করা উচিত, আপনি 2টা লিস্ট তৈরি করে ফেলেন। একটা হচ্ছে ডেইলি, একটা হচ্ছে উইকলি। আমার কাছে আমি মান্থলি ইউজ করি, ইয়ারলি ইউজ করি, হতে পারে। তবে ডেইলিটা আপনি অবশ্যই ইউজ করেন, এবং সেখানে আপনার কি কি কাজ করতে হবে তা আগের দিনে লিস্ট করেন। আগামীকাল কি কি করবেন তা কখন করবেন আগের দিনে লিস্ট করবেন। এর মধ্যে কি আপনার এটা থাকবে যে বাড়ির ইলেকট্রিক লাইটটা নষ্ট হয়ে গেছে, মিস্ত্রিকে ডাকা, এটাও থাকবে। আপনি যা যা আগামীকালে টার্গেট নিলেন, কালকে এটা ঠিক করবো, বাড়ির টেলিভিশনটা নষ্ট হয়েছে এটা ঠিক করবো, বাচ্চাকে এখানে যাবো, এখানে একটা স্পিচ আছে এখানে দেবো, এরপর আমি পড়াশোনা করবো, এরকম পুরো লিস্টটা পরিষ্কারভাবে লিস্ট করেন একটা। তাহলে লিস্ট হবে আগের দিনে। ওকে, লিস্ট হওয়ার পরে বলছে যে গিভ প্রায়োরিটি। আপনি যেই কাজটা, এই প্রায়োরিটি কোনটাকে দিবেন এই নিয়ে হাজার হাজার তত্ত্ব আছে। আমি বই পড়তে যে আমার কাছে মাথা খারাপ হয়ে গেছে, এগুলো তো আমরা এমনিই করি, এত কেন লিখতে গেছে তারা? অনেক রুলস আছে, কাজে আছে। তারা বলছে যদি কোনো কাজ একসাথে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট হয়, গুরুত্বপূর্ণ এবং জরুরি হয়, তাহলে সেটাকে 1 দিয়ে চিহ্নিত করেন, সেটাকে উপরে রাখেন। যদি কোনো কাজ আর্জেন্ট হয় কিন্তু ইম্পর্টেন্ট না হয়, গুরুত্বপূর্ণ না, আপনার কাছে কাজটা গুরুত্বপূর্ণ বলছে কি এখনই করতে হবে, তখন আপনি এটা বলছে যে ডেলিগেটেড, অন্যকে দিয়ে করায় নেওয়ার চেষ্টা করেন, কারণ কাজটা তো গুরুত্বপূর্ণ না। এটা যদি আপনি নাও করেন, ভুল হলেও সমস্যা নেই, কাজটা গুরুত্বপূর্ণ রাখার জন্য, বাট এখনই কাজটা করতে হবে, তো চেষ্টা করেন অন্য কাউকে দিয়ে কাজটা করায় নাও। থার্ড বলছে যে ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না, এখনই করতে হবে না, বাট গুরুত্ব আছে কাজটার দারুণ, মানে এখন এই কাজটা আপনার নিজেকেই করতে হবে, এটা আপনার লিস্টে রাখেন, যেটা আমি অন্য কাউকে দিয়ে করাবো না, ডাইরেক্ট আমি করবো, কাজটা গুরুত্বপূর্ণ। এটা অন্যকে করাতে গেলে ভুল হবে, আমার টাইম নষ্ট হবে। আর কিছু কাজ আছে যেগুলা ইম্পর্টেন্টও না, আর্জেন্টও না, সেগুলোকে বাদ দিয়ে দেন, অহেতুক করেন না। এখন বলবেন এগুলো কাজ কি করি? হ্যাঁ, এগুলো বহু কাজ করি, ইম্পর্টেন্টও না, আর্জেন্টও না, এরকম বহু কাজ আমাদের আছে যেগুলো আমরা করি। যেমন আজকে সোশ্যাল মিডিয়াটা দেখাটা আপনার জন্য আর্জেন্টও না, ইম্পর্টেন্টও না, বাট আপনি করবেন এবং অনেক সময় নষ্ট করবেন, তাই না? এবং একটা রুলস আছে যেখানে বল 20-80, এই সায়েন্টিস্ট অ্যানালাইসিস করে বলছে আপনার দিনের মাত্র 20 ভাগ কাজ আপনাকে 80% প্রোডাক্টিভিটি দেয়, আর বাকি 80% কাজ দেয় হচ্ছে মাত্র 20 ভাগ প্রোডাক্টিভিটি। তার মানে আপনি যেখানে 80% সময় ব্যয় করছেন তা আপনাকে ফল দিচ্ছে মাত্র 20। আর কিছু কাজ আছে যেগুলো 20 ভাগ সময় দিলেই তাতে 80% প্রোডাক্ট পাওয়া যায়। এই কাজগুলো চিহ্নিত করতে হবে যে কোনটা থেকে আমি কি প্রোডাক্ট পাচ্ছি। ওকে, আরেকটা জিনিস বলা হচ্ছে যেগুলো কঠিন কাজ সেগুলোকে আগে প্রায়োরিটি দেন।
তো মোটামুটি এইভাবে করে আপনি একটা লিস্ট করবেন। আর যেটা বড় কাজ যদি আপনি চিন্তা করেন যে আমি একটা 300 পেজের বই লিখব, তাহলে এটা আপনি কোথায় রাখবেন? ডেইলিতে রাখবেন, উইকলি রাখবেন, মান্থলি রাখবেন, নাকি ইয়ারলি রাখবেন? এই আলোচনা করলে আমার মোটামুটি বাকিগুলো আমি একটা সামারিতে চলে আসতে পারবো। আপনি একটা 300 পেজের বই লিখতে চান, এটা বড় কাজ, তাই না? এটাকে আপনি কোথায় রাখবেন? ডেইলি, উইকলি, মান্থলি, ইয়ারলি? আপনি ইয়ারলিতে রাখতে পারেন, বাট আপনাকে এটাকে স্লাইস করতে হবে। যে 300 পেজের বই হলে আমাকে আজকে কয় পেজ লিখতে হবে? 1 পেজ। তাহলে ডেইলিতে ঢুকবে হলো 1 পেজ। তার মানে আজকে আপনার ওই কাজটা আছে। কারণ আপনি যদি বলেন 1 বছরে বই লিখবো, আচ্ছা লিখবো, সময় আছে, জানুয়ারি যাক, ফেব্রুয়ারি যাক, মার্চ যাক, তারপর একটা সময় এসে আপনি বই লিখতে যে পুরো পরে ফ্যামিলির সাথে গন্ডগোল হয়ে যাবে আপনার, পরে বউকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হবে, এখন যাও মেজাজ খারাপ, আগে বই লিখবো। কারণ হচ্ছে ডেইলি টাস্কটা শেষ হয়নি। তো আজকে যেই কাজটা আপনার জন্য করা সম্ভব, ভালো করে দেখেন কথাটা, আজকে যেই কাজটা করা সম্ভব সেটা অবশ্যই কালকের জন্য রাখবেন না। আজকেও করা যাবে, কালকেও করা যাবে, বাট সম্ভব আজকে করা। আজকেও করলে সমস্যা নেই, কালকেও করলে সমস্যা নেই, কিন্তু আজকে কাজটা করা সম্ভব, ওটা এখনই কিল, এখনই ডান। 2 মিনিটের নিচে যদি কোনো কাজ হয় তাহলে সেটা দ্রুত করেন। মনে করেন আমি একটা বই লিখতে বসছি, আমার সাথে কেউ দেখা করবে 1 মিনিটের জন্য, আমি ওরা দাঁড়ায় রাখছি যে এইটুক শেষ না হলে না। লেস দেন 2 মিনিটস যদি কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে ওটা তখনই কিল করবেন, সাথে সাথে যে কোনো কাজের মধ্যে ওটাকে কিল করবেন। কাজ করতে যে কিছু রং কনসেপ্ট আছে, সেটা হলো আমরা মনে করে থাকি কাজের সোর্স, সব নলেজ মানে সোশ্যাল মিডিয়াতে আছে, একবার ওখানে ঢুকে হারায় যাই। মাল্টিটাস্কিং, আমরা মনে করি যে একসাথে আমরা 10টা কাজ করতে পারি। মাল্টিটাস্কিং একসময় অ্যাপ্রিসিয়েট করা হতো, যে আমি মনে করেন আপনি সন্ধ্যাবেলা শুয়ে আছেন, শুয়ে থেকে খবর শুনছেন, একটা নিউজ পেপার পড়ছেন, সাথে বউকে বললেন 1 কাপ চা দাও, আর বললেন বাচ্চাদের বললো তোরা পড়তে বস, আমি দেখছি। সাপোজ এটা হচ্ছে মাল্টিটাস্কিং। এই যুগে মাল্টিটাস্কিং অভ্যাসটা বেড়ে গেছে। যেমন এখনকার বাচ্চা দেখবেন কানে হেডফোন লাগায় অঙ্ক করে, বলে যে মজা পাই। খুবই সিম্পল, যে গান শুনতে শুনতে ভালো লাগে। বাট সায়েন্টিস্ট এখন বলছে যে মাল্টিটাস্কিং কখনোই করবেন না। যেই কাজ করবেন ফোকাস একটা জায়গাতেই, জাস্ট একটা, ওটা কমপ্লিট করার পর একটা ধরেন, ফোকাস একটা জায়গায়। যদি আপনার সমস্ত স্ট্রেংথ এক জায়গায় ফোকাস করতে পারেন, আপনি সব জায়গায় সাকসেস। নামাজে যদি ফোকাস করতে পারেন, সব জায়গায় সাকসেস। আপনারা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কখনো আগুন ধরাইছেন? এটার মূল থিওরি কি? সব এনার্জিকে একটা পয়েন্টে দেওয়া, বিভিন্ন এনার্জিকে একটা, যখন এই একইভাবে ধরে যাচ্ছেন একটা গ্লাস, বাট বার্ন হচ্ছে না নিচে, বাট যখন একটা পয়েন্টে ফোকাস হচ্ছে তখন সেখানে বার্ন হয়ে যাচ্ছে। তো যখন যে কাজ করবেন ফুল কনসেন্ট্রেশন সেখানে দেওয়ার চেষ্টা করেন। ওকে, লাস্ট কথা, ওই আবার যেটা বললাম, একটা প্ল্যানার শুরুতে দিয়েছিলাম আপনাদেরকে, ওটা সামনে রাখবেন। এটা আমি রেখেছি, এটা হয়। আর আরেকটা জিনিস রাখতে পারেন, এটা আমার ভালো লেগেছে, যে মৃত্যুর পর মানুষ যে ব্যাপারগুলোতে রিপেন্ট করবে, অনুশোচনা করবে, লিখে রাখবেন, হায় আমি যদি এটা করতাম, হায় আমি যদি এটা হতাম, হায় আমি, এই কথাগুলো চোখের সামনে রাখবেন, যে এইগুলো যেন আমার জীবনে না হয়, আল্লাহ বাঁচাও আমারে। এই হাইগুলো একটু সামনে রাখতে পারেন, এতে আপনি মোটিভেট হবেন, সেলফ মোটিভেশন হবেন, চেয়ার পাবেন। এই হাইগুলো বলতে হবে, আমি যেন হাইয়ের মধ্যে না থাকি, এই দলে যেন আমি না থাকি। লাস্ট লাইন, যদি আপনার পরিকল্পনা আপনি না সাজান তাহলে আজীবন অন্যের পরিকল্পনায় চলতে হবে। ডিসিশন নেন, প্ল্যান আপনি করবেন না অন্যের পরিকল্পনায় চলবেন। যদি প্ল্যান করতে চান অ্যাডভান্স প্ল্যানিং করতে হবে, সবার আগে প্ল্যানিংটা আপনার করতে হবে। একটা 10 মিনিটের অ্যাডভান্স প্ল্যান 100 থেকে 120 মিনিট এক্সেস টাইমকে সেভ করে। রিসার্চ বলছে, আমরা এটা প্র্যাকটিসে যাইনি। ঠিক আছে, অনেক সময় নিয়ে নিলাম, আসলে টপিকসটা অনেক লেন্দি ছিল। টাইম ম্যানেজমেন্টের একটা সেগমেন্ট হলে ভালো হতো। আর আপনারা যেহেতু হ্যাবিচুয়েট এই ব্যাপারগুলোতে, কাজে আপনাদের জন্য টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই ইজি। আপনারা 5 ওয়াক্ত সালাত টাইম মতো পড়ে অভ্যস্ত, কাজে বাকি অ্যাডজাস্ট আর একটু রিথিঙ্ক করলে আপনারা পারবেন। তবে আপনার গোলটা লিখবেন, কি করতে চান স্পেসিফিক করে করে আজ থেকে ওইটা অল্প অল্প করে প্রতিদিনের ভাগে যতটুক পড়ছে ওইটুক শেষ করতে হবে, প্রতিদিনের ভাগে ওইটুক যতটুক পড়ছে এটুক শেষ করতে হবে। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হয় আমার ভালো লাগলো। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।